দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব লোন রিশিডিউলিং ফ্যাসিলিটি নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক যেই কেসগুলো আর যেই বিজনেসগুলো ডিফল্ট হয়েছে তাদেরকে একটা স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেটা হলো 10 বছরের জন্য, 10 থেকে কোনো কোনো কেসে আমরা দেখেছি 12 বছর পর্যন্ত লোন রিশিডিউল করে দেওয়া হচ্ছে মাত্র 1% থেকে 2% ডাউন পেমেন্ট করে, এবং এর মধ্যে আবার তারা 2 বছর গ্রেস পিরিয়ড পাচ্ছে। অর্থাৎ একটি লোন যেটি ডিফল্ট আছে সেটি যদি এখন রিশিডিউল করা হয় অর্থাৎ রেগুলার করা হয়, তাহলে তিনি তার লোনের মাত্র 1 থেকে 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি এটি রেগুলার করতে পারবেন, এবং পরবর্তী 2 বছর পর্যন্ত তাকে কোনো পেমেন্ট করতে হবে না। 2 বছর পরে যে তার পেমেন্ট শুরু হবে। তো এটি একটি বিরাট একটি সুবিধা, যেটি আসলে করা হয়েছিল আমাদের যে হিউজ ডিফল্ট লোন সেটি কমানোর জন্য। তো আমরা দেখেছি যে সরকার এবং বাংলাদেশ ব্যাংক দুই পক্ষ মিলে একটি কমিটি গঠন করেছিল, যেহেতু প্রিভিয়াস রেজিমে অনেক ব্যবসায়ী বিভিন্ন কারণে তারা ডিপ্রাইভড হয়েছেন, এটি একটি রিজন ছিল। এরপর ডলার ক্রাইসিসের কারণে অনেকে আমাদের টাকার যে ডিভ্যালুয়েশন হয়েছে এ কারণে অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি একটি কারণ ছিল। এক্সটার্নাল বিভিন্ন ফ্যাক্টর ছিল, বৈশ্বিক কারণেও অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ইম্পোর্টার ইম্পোর্ট করতে পারেননি ডলার ক্রাইসিসের কারণে। এ ধরনের বিভিন্ন অসুবিধার কারণে যেই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এইগুলোকে অ্যাড্রেস করার জন্য, এছাড়া পলিটিক্যাল আনরেস্টের কারণে রেজিম চেঞ্জের পর অনেক ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। এমনিতে ওভারঅল সিচুয়েশনের কারণেও কিন্তু ব্যবসায়ীরা অনেক বড় বড় ব্যবসায়ী গ্রুপও কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারেননি বা লোনটা ঠিকমতো সার্ভিস করতে পারেননি, যে কারণে আমরা দেখছি যে আমাদের ডিফল্ট লোন বেড়ে যাচ্ছিল। এরপর আমরা দেখলাম যে সরকারের যে কমিটিটা গঠন করা হলো সেটি কিন্তু এই বছরের মার্চ মাসে প্রায় শুরুর দিকে করা হয়েছিল, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এরপর কিন্তু মার্চ মাস বা এপ্রিল মাস থেকে তারা বিভিন্ন বিজনেস গ্রুপের সঙ্গে বসে বসে এই রিশিডিউল, মানে এটি যেটা হচ্ছিল যে 3টি পক্ষ মিলে, একটি বাংলাদেশ ব্যাংকের পলিসি কমিটি, সেখানে যেই বিজনেস গ্রুপ ডিফল্ট হয়েছে সেই বিজনেস গ্রুপ এবং যেই ব্যাংকে তারা ডিফল্ট হয়েছে সেই ব্যাংকের পার্টিরা এই ট্রাইপার্সিয়াল মিটিং করে তারা এই কাকে কী ধরনের ফ্যাসিলিটিস দেওয়া দরকার, কার কী ধরনের অসুবিধার কারণে জেনুইন রিজন কী, সেসব শোনার পর তারা এই ডিসিশনটি দিচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক এই স্পেশাল বেনিফিটটা অফার করার পর প্রায় 1200 অ্যাপ্লিকেশন তারা পেয়েছিল, কিন্তু এই পলিসি কমিটি সর্বোচ্চ 300টি কেস অ্যাপ্রুভ করতে পেরেছিল, এই রিশিডিউল ফ্যাসিলিটি দিতে পেরেছিল। এরপর সেটি ইন জেনারেল সার্কুলার করে দেওয়া হয় যে পলিসি কমিটি শুধু একা না, ব্যাংকগুলো নিজেরাই চাইলে তাদের ক্লায়েন্টের, যেহেতু এটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংক এখানে ইন্টারফেয়ার করতে পারে কিনা, এসবের প্রেক্ষিতে তারা একটি ইন জেনারেল সার্কুলার করে দেয়, যেখানে 10 বছর পর্যন্ত ব্যাংকগুলো ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে তারা রিশিডিউল করতে পারবে এবং সেখানে মাত্র 2% ডাউন পেমেন্ট দিতে পারবে। কেন এই সার্কুলারটির প্রয়োজন ছিল? কারণ ব্যাংকগুলোর যে রেগুলার রিশিডিউলিংয়ের সার্কুলার, সেখানে কিন্তু তাদের অনেকগুলো কন্ডিশন থাকে, কোন কোন কন্ডিশনে তারা রিশিডিউল করতে পারবে, সর্বোচ্চ 8 বছর পর্যন্ত, প্রথমবার রিশিডিউল করলে কতবার, সেকেন্ড টাইম রিশিডিউল করলে কতবার, এ ধরনের একটি আমাদের রেগুলার সার্কুলার আছে এবং সেখানে হাইস্ট ডাউন পেমেন্ট আছে 5% পর্যন্ত। অর্থাৎ রেগুলার সার্কুলারে যদি কেউ রিশিডিউল করতে চায় তাকে 5% ডাউন পেমেন্ট দিতে হবে এবং সেটি কিন্তু 8 বছর পর্যন্ত তারা রিশিডিউল পেত। তো যেহেতু এখন একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, একটা ক্রাইসিস পিরিয়ডে আছি আমরা, সেই কারণে বাংলাদেশ ব্যাংক এই নতুন একটি প্যাকেজ একটা টেম্পোরারি সময়ের জন্য এই প্যাকেজটা দিয়েছে। এর মধ্যে আবার আরও একটি আমাদের বড় চেঞ্জ এসেছে, আমাদের লোন ক্লাসিফিকেশন যে রুল, যেটি আগে আমরা প্রিভিয়াস রেজিমে দেখেছি যে একটি লোন ওভারডিউ থাকতে পারতো, অর্থাৎ আপনার আজকে কিস্তি দেওয়ার শেষ ডেট ছিল, এটা এক্সপায়ার করে গেল আগামীকালকে, তো সেই কেসটি কিন্তু 9 মাস পর্যন্ত ওভারডিউ থাকতে পারতো। 9 মাসের
পরে যে তাদেরকে ক্লাসিফাই করা হতো। তো এটা একটি লম্বা সময়। তো এখন কিন্তু নতুন সার্কুলারে 3 মাস পর্যন্ত তারা সময় পাচ্ছে, অর্থাৎ বড় বিজনেস গ্রুপগুলো বা বড় লোনের ক্ষেত্রে 100 কোটি 200 কোটি মানে এই ধরনের লোনের ক্ষেত্রে যদি কোয়ার্টারলি পেমেন্ট হয়, সেখানে কিন্তু একটি কিস্তি ফেল করলেই সে ডিফল্ট হয়ে যাচ্ছে এখন। আগে কিন্তু এটি 3টি কিস্তি পর্যন্ত নন পেমেন্ট থাকলেও ডিফল্ট হচ্ছিল না। আবার যাদের পেমেন্ট মান্থলি তারা কিন্তু 3 মাস পরেই সে ডিফল্ট হয়ে যাচ্ছে। সো এটা খুব বড় ধরনের একটি পরিবর্তন এসেছে। কোথায় তারা 9 মাস পর্যন্ত সময় পেত, এখন 3 মাস ওভারডিউ থাকতে পারছে। তো এটিও একটি বড় ধরনের চাপ, যেখানে ব্যবসা পরিচালনা করতে পারছে না পলিটিক্যাল আনরেস্টের কারণে। ইলেকশনের আগের মুহূর্তে অনেকেই ব্যবসা এক্সপানশন করতে পারছেন না, গ্যাস সংকট, এবং অনেক ব্যবসায়ী এখন ডিরেক্টলি তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন না রেজিম চেঞ্জের কারণে। এ ধরনের গভর্নমেন্টের সঙ্গে কোঅপারেশনেও অনেক ধরনের প্রবলেম হচ্ছে। গভর্নমেন্ট নিজেও অনেক ব্যবসায়ীকে তাদের পেমেন্ট করতে পারছে না, ইত্যাদি বিভিন্ন সিচুয়েশনের কারণে আসলে সেই সব বিষয় কনসিডার করে এই রিশিডিউলিং ফ্যাসিলিটিসটা দেয়া হয় একটা টেম্পোরারি সময়ের জন্য। তো আমরা দেখি যে এই যেই প্রায় 300 কেস যে পলিসি কমিটি অ্যাপ্রুভাল দিল এই ট্রাইপার্শিয়াল মিটিং করার পর, সেগুলো কিন্তু একটি কেসও ফুললি ইমপ্লিমেন্ট হয়নি। কেন ফুললি ইমপ্লিমেন্ট হয়নি? এই কেসগুলো ছিল 50 কোটি টাকার ওপরে যাদের ডিফল্ট লোন আছে। তো এখানে দেখা যায় যে একটি কেসের সঙ্গে 4টা 5টা 10টা 12টা 14টা 15টা ব্যাংক পর্যন্ত ইনভলভ আছে। এখন একটি ব্যাংকও যদি সেটি ইমপ্লিমেন্ট না করে, ধরেন একটা কেসের সঙ্গে যদি 5টা ব্যাংক ইনভলভ থাকে, এর মধ্যে যদি 4টিও ইমপ্লিমেন্ট করে, একটি ব্যাংকও যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে কিন্তু এটি ইউজলেস। কারণ সে একটি ব্যাংকের সঙ্গেই যদি ডিফল্ট থাকে, তাহলে কিন্তু সে ডিফল্ট, সে নতুন লোন পাবে না, তার লোন অ্যাকাউন্ট রেগুলার হবে না। সো এই কেসগুলোর ক্ষেত্রে যেটা হলো যে তাকে রেগুলার হতে হলে সমস্ত ব্যাংকই একযোগে তাকে এই ফ্যাসিলিটিসটা দিতে এগ্রিড থাকতে হবে। তো আমরা দেখলাম যে এই যে কেসগুলো দেয়া হলো, তার একটি কেসও ফুললি ইমপ্লিমেন্ট করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তার কারণ কি, সেটি দুই পক্ষেরই ব্যাপার আছে। একে হলো ব্যবসায়ীরা বলছেন যে তারা এই যে ইমপ্লিমেন্ট করতে পারলো না, এবং সে কারণে তার প্রভাব আমরা দেখছি কিন্তু ডিফল্ট লোনের উপর। কারণ এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয়েছিল কিন্তু ডিফল্ট লোন কমানোর জন্য, কিন্তু আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরে আমাদের ডিফল্ট লোন প্রায় 6.5 লাখ কোটি টাকা হয়েছে, এবং আমাদের ডিফল্ট লোন প্রায় 36% হয়েছে। তো যেটি এই বছরের শুরু থেকে এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছিল, তারপরেও কিন্তু এটার কোনো রিফ্লেকশন আমাদের ডিফল্ট লোনে আসে নাই। এবং বাংলাদেশ ব্যাংক বলছে যদি এই কেসগুলো যেগুলো অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলো যদি ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে তারা প্রায় 1 লাখ কোটি টাকা ডিফল্ট লোন কমাতে পারত, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। তো এটা কেন সম্ভব হলো না, সেটি দুই পক্ষের ব্যাপার আছে। ব্যবসায়ীরা যেটা বলছেন যে যখন তাদেরকে এই অ্যাপ্রুভালটি দেওয়া হচ্ছে রিশিডিউলিং ফ্যাসিলিটিসের, সেটি কিন্তু ট্রাইপার্শিয়াল মিটিংয়ে সেখানে ব্যাংক এগ্রি করছে, ক্লায়েন্ট এগ্রি করছে, পলিসি কমিটি এগ্রি করছে। এরপর কিন্তু এটি একটা ডিসকাশন হচ্ছে, যে কারণে একটা কমিটি করা হয়েছে। সেখানে ডিসকাশন কে কোনটা পারবে না পারবে এই সমস্ত কিছু বিবেচনায় নেওয়ার পর যখন অল পার্টিজ এগ্রিড, তারপর কিন্তু এই চিঠিটা বাংলাদেশ ব্যাংক ইস্যু করছে যে রিশিডিউল করে দেওয়ার জন্য। কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে তারা যখন বাংলাদেশ ব্যাংক যখন এই রিশিডিউল লেটারটা ইস্যু করছে ব্যাংকগুলোকে, সংশ্লিষ্ট ব্যাংকগুলো তখন আর সেটি ইমপ্লিমেন্ট করছে না। তারা বলছে যে এই 10 বছর রিশিডিউল, তারপর মাত্র 2% ডাউন পেমেন্ট, তারা এটি দিতে পারবে না। ইভেন স্টেট ওড ব্যাংকের ক্ষেত্রে অনেক ব্যবসায়ী ক্লেম করছেন যে সেখানে বিভিন্ন পলিটিক্যাল লোকজন এখন বোর্ডে বসেছেন, তারা এখন মানে পলিটিক্যালি ব্যাকআপ যাদের আছে তারা এখন বোর্ডে বসেছেন, তারা ইভেন তাদেরকে এক্সট্রা মানি চাচ্ছে তাদের কাছে, মানে আন্ডারহ্যান্ড ডিলিং এই ফ্যাসিলিটিসটি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। মানে ব্যবসায়ীরা এই ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এটি হলো ব্যবসায়ীরা দাবি করছেন যে যেখানে এটি এগ্রিড করা হয়েছে একটি মিটিংয়ে, তাহলে সেটি যদি ইমপ্লিমেন্ট করা সম্ভব না হয়, তাহলে তারা সেখানে কেন অ্যাগ্রিড করলেন, এবং সেখানে যদি মানে অ্যাগ্রিড হওয়ার পরেও যদি সেটি ইমপ্লিমেন্ট না করে, তাহলে সেখানে বাংলাদেশ ব্যাংক বা পলিসি কমিটির ইনভলভমেন্ট হয়ে এখানে যে এই ডিসিশনটি দেয় সেটা আসলে ইউজলেস, সেটার কোনো মানে নাই। তো এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাংকাররা যেটা বলছেন, ব্যাংকারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে
এই যে 10 বছর রিশিডিউল করা এবং 2 ইয়ার্স গ্রেস পিরিয়ড এটিতে এবং মাত্র 2% ডাউন পেমেন্ট, সেখানে তাদের আপত্তি যে তাদের টাকাটা 2 বছরের জন্য তাদের কোনো লোন পেমেন্ট হবে না। সেটি একটি বড় ধরনের তাদের আশঙ্কা যে লিকুইডিটির উপর তাদের বড় ধরনের একটি প্রেশার পড়বে। এরপর তারা বলছেন যে কিছু কিছু এরকম তারা কেস আছে, যেমন এক একটি ব্যাংক তাদের উদাহরণ দেন যে তাদের যেই পরিমাণ কেস এই পলিসি কমিটি থেকে অ্যাপ্রুভাল পেয়েছে, যেই কেসগুলো তাদের বেশিরভাগই দেখা গেছে যে তারা ব্যবসা পরিচালনা করার মতো অবস্থায় নাই। অর্থাৎ এই 2 বছর তাদেরকে জাস্ট একটা সময় দেয়া হলো, আসলে 2 বছর পর যে তারা আবার আসলে ডিফল্ট করে যাবে। তো তাদের বক্তব্য হলো যে এটাতে যেটা হলো যে ব্যাংকের টাকাটা 2 বছর পর্যন্ত আটকে গেল, কিন্তু তারা এই জন্যই তারা বলছে এই সলিউশনটা কাজ করছে না। তারা বলছে যে বেটার সলিউশন হতে পারে যেই ব্যবসাগুলো চলার মতো অবস্থায় নাই সেই ব্যবসাগুলোকে সেল করে দেওয়া বা বাধ্য করা যে তাদেরকে অন্য গ্রুপের কাছে বা বিভিন্ন গ্রুপ নতুন ইন্ডাস্ট্রিতে ঢুকতে যাচ্ছে সেখানে তাদের কাছে সেল করে দেওয়া, অথবা সেখানে যেই মালিক তাদের ইকুইটি ইনজেক্ট করা, কারণ ডেট ইকুইটি তাদের অনেক হাই, সেখানে এই লোন রিশিডিউলিং ফ্যাসিলিটিস দিয়ে তারা আসলে এই ব্যবসাকে টেকাতে পারবে না ফাইনালি। সেখানে মাঝখান থেকে আসলে ব্যাংক লুজার হবে, ব্যাংকের টাকাটা দীর্ঘ সময়ের জন্য আটকে যাবে। এটা হলো আমরা দুই পক্ষের ভার্সন পাচ্ছি। এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা আরও একটি কথা বলছে যে যেই 2% ডাউন পেমেন্টে স্পেশাল কেস টু কেস বেসিসে দেয়া হচ্ছে, তো যারা এই প্যাকেজের আন্ডারে আসছে তারা কিন্তু 2% মাত্র 2%, অন্য কিছু 1%ও ডাউন পেমেন্ট দিয়ে, মানে আমরা অনেক কেস দেখেছি যে সেখানে তারা বলা হচ্ছে যে এই রিশিডিউল করার ক্ষেত্রে যখনই রিশিডিউল করবে তখন তারা 1% ডাউন পেমেন্ট দিয়ে করতে পারে, বাকি 1% তারা 6 মাস বা 1 বছর পরে যেয়ে করতে পারবে। তো এখানে কিন্তু 1 থেকে 2% ডাউন পেমেন্ট মাত্র দিয়ে তারা আবার 2 বছর গ্রেস পিরিয়ড, সেটি অনেক বড় একটি ফ্যাসিলিটি একটি বিজনেসের জন্য। সেখানে আবার যারা এই প্যাকেজের বাইরে, যেমন আমরা দেখেছি যে 5ই অগস্টের পর আরও অনেক ব্যবসা যারা ডিফল্ট হয়ে গেছিল তারা কিন্তু রেগুলার হওয়ার জন্য যখন তারা রেগুলার সার্কুলারের আন্ডারে রিশিডিউল করেছে তখন কিন্তু তাদেরকে 5% দিতে হয়েছে, 5% ডাউন পেমেন্ট দিতে হয়েছে। 5% ডাউন পেমেন্ট দিয়ে তারা আবার কোনো কিন্তু গ্রেস পিরিয়ড পায়নি, অর্থাৎ তারা 5% ডাউন পেমেন্ট দিয়ে ইমিডিয়েটলি তাদের পেমেন্ট শুরু হয়েছে, জাস্ট তাদের অ্যাকাউন্টটা রেগুলার হয়েছে। তো এর মধ্যে যখন আবার নতুন ক্লাসিফিকেশন রুল অ্যাপ্লাই করা হলো, সেটিতে এই যে এই বছরের মার্চ থেকে যেটি অ্যাপ্লাই করা হলো তাতে করে আবার তারা ডিফল্ট হয়ে গেছে। কারণ বড় বড় ব্যবসায়ী গ্রুপ যাদের বেশিরভাগই কোয়ার্টারলি পেমেন্ট, তারা একটি কিস্তি না দিয়েই হয়তো রিসিল করার পরের কিস্তি ফেল করার কারণে তারা আবার ডিফল্ট হয়ে গেল। তো তারা তো মাত্র ডাউন পেমেন্ট 5% দিয়েছে, তারা আবার যখন এই নতুন প্যাকেজের আন্ডারে রিশিডিউল করতে আসতেছে, তাকে যদি রিশিডিউল করতে হয় তাকে আবার 2% ডাউন পেমেন্ট দিতে হবে। তো তাদের ভার্সন হচ্ছে যে এই যে একটা ব্যবসায়িক সংকট যাচ্ছে, আমাদের পলিটিক্যাল সংকট যাচ্ছে, এই সময় তারা ব্যবসা রানই করতে পারছে না। এর মধ্যে তারা যারা 5% ডাউন পেমেন্ট দিয়ে অলরেডি একবার রিশিডিউল করেছেন কিন্তু নতুন ক্লাসিফিকেশন রুলের কারণে আবার ডিফল্ট হয়েছেন, তারা যদি আবার রিশিডিউল করতে চান তাকে আবার 2% ডাউন পেমেন্ট দিতে হবে। তো এটা তারা দাবি করছে যে এটা আসলে তাদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। তারা আসলে আগেই তো 5% দিয়েছেন, তো সেটাই কেন কনসিডার করা হবে না এই একটা ইয়ের মধ্যে। এবং একই আরেকটি জিনিস হলো তারা মনে করছেন যে তাদের সঙ্গে আনফেয়ার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কারণ এই নতুন সার্কুলারের আন্ডারে যারা রিশিডিউল ফ্যাসিলিটিস পাচ্ছেন তারা মাত্র 2% ডাউন পেমেন্ট এবং 2 বছর গ্রেস পিরিয়ড পাচ্ছেন। এর আগে যারা রিশিডিউল করেছেন তারা কিন্তু 5% দিয়েছেন এবং কোনো গ্রেস পিরিয়ড দেননি। এ কারণে কিন্তু অনেক ব্যবসা আবার ডিফল্ট করে গেছে। যে এটারও কিন্তু একটি ইম্প্যাক্ট যে তারা অনেকেই এই নতুন সার্কুলারের আন্ডারে রিশিডিউল নেওয়ার জন্য তারা হয়তো পেমেন্ট করেনি, অনেকে জেনুইনলি ফেইল করেছে। তো এটাও আসলে বাংলাদেশ ব্যাংক তারা চাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এটা কনসিডার করুক, যারা অলরেডি 5% ডাউন পেমেন্ট দিয়েছে তারা আবার কেন 2% ডাউন পেমেন্ট দিবে, সেটা দেওয়ার সক্ষমতা আছে কিনা এই সিচুয়েশনে। তো এবং আবার ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক পলিটিক্যাল কেস আসছে যেগুলো আসলে যে বিজনেসগুলো ভায়াবল না, তারপরেও তাদেরকে বাংলাদেশ ব্যাংক ফোর্সফুলি এগুলো রিসিল করার পারমিশন দিয়ে দিচ্ছে, সেটা তাদের উপর এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। ইভেন ফরেন ব্যাংকগুলো কিন্তু এখানে
তারা অবজেকশন দিচ্ছে যে তারা বাংলাদেশ ব্যাংক এভাবে ইনস্ট্রাকশন দিলে তারা সেটা ইমপ্লিমেন্ট করতে বাধ্য না। এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমরা যখন কথা বলেছি, গভর্নর যেটি বলছেন যে এটি আসলে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, আমরা একটা সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের যেই পরিমাণ ডিফল্ট লোন হয়েছে সেটি কিন্তু আমাদের বাইরের মার্কেটে, অর্থাৎ যেই আমরা ফরেন লেন্ডারদের সঙ্গে যে আমাদের এলসি লাইন আছে, সেখানে যদি আমাদের এই পরিমাণ ডিফল্ট লোন থাকে তাহলে কিন্তু আমাদের ফরেন বিজনেসের উপর বড় একটি ইম্প্যাক্ট ফেলবে। এবং একই সাথে ব্যাংকগুলো যদি এখন রিশিডিউল করে না দেয় তাহলে কিন্তু তারা নিজেরাও কোনো টাকা পাচ্ছে না, এটি একটি বড় ব্যাপার, তারাও কিন্তু লুজার হচ্ছে। তো এরকম একটি আসলে সংকটকালীন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে কারণে আসলে এই রিশিডিউলিং ফ্যাসিলিটি ফাইনালি কাজ করবে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। সেটি নিয়েও অনেকে বলছেন যে আমরা এখন যেই সিচুয়েশনে আছি আমাদের ব্যাংকিং সেক্টর, সেখানে শুধু রিশিডিউল ফ্যাসিলিটি দিলেই আসলে এটা সমাধান করা সম্ভব, নাকি ব্যাংকগুলোকে আরও কোনো ইনসেন্টিভ দেওয়ার প্রয়োজন আছে, এটা নিয়ে আসলে বাংলাদেশ ব্যাংকের ভাবার ব্যাপার আছে। তারা নতুন আর কি ধরনের সুবিধা দিয়ে এটা আসলে সলভ করা সম্ভব সেটি আসলে এখন ভাবার সময় আছে। যেমন এই যে রিশিডিউলিং ফ্যাসিলিটিসগুলো যখন দিবে তাদের টাকা আটকে যাবে, আবার ডিফল্ট থাকলে তাদের কিন্তু আবার প্রভিশন করতে হবে ব্যাংকগুলোকে। তো প্রভিশন করতে কিন্তু তাদের প্রফিটের উপরও ইম্প্যাক্ট পড়বে। সো ব্যাংকগুলোরও উপর একটা চাপ আছে রিশিডিউল করার জন্য। আবার 2 বছরের গ্রেস পিরিয়ডে তাদের টাকা আটকে থাকবে, সেটাও তাদের মাথা ব্যথা। আবার ডিফল্ট রাখলে তাকে যেহেতু প্রভিশন রাখতে হবে, সেখানেও তাদের অনেক বড় ধরনের একটি খরচ আছে, প্রফিট থেকে যাবে। এই ধরনের একটি ব্যাংকিং সেক্টর আসলে নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং সামনে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে আমাদের অনেক ব্যবসা কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ তাদের অনেক ধরনের যে শুল্ক ফ্যাসিলিটিসগুলো ছিল সেগুলো কিন্তু উঠে যাচ্ছে। এর ফলে অনেক বিজনেস কিন্তু ভালনারেবল হয়ে যাচ্ছে। তো ব্যবসা যদি ভালনারেবল হয়ে যায় তারা কিন্তু ব্যাংকে লোন পেমেন্ট করতে পারবে না। ব্যাংকে যদি লোন পেমেন্ট করতে না পারে তাহলে ব্যাংক কীভাবে সার্ভাইভ করবে? সো এটা কিন্তু একটা চেইন রিয়াকশান আছে। তো এই চেইন রিয়াকশান এবং সামনে এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে আমাদের বিজনেসের উপর কী ইম্প্যাক্ট পড়বে, আমাদের ব্যাংকের উপর সেটা কী ইম্প্যাক্ট পড়বে, এবং কেন এই লোন রিশিডিউলিং ফ্যাসিলিটিস আসলে কাজ করছে না, ব্যাংকগুলো কেন শুনছে না, এবং এটা আসলেই লজিক্যাল কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে যারা এক্সপার্ট আছেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি তারা আমাদেরকে বলছেন যে এটি নিয়ে আসলে এখন আবারও বসার সময় এসেছে, সবাই মিলে আসলে চিন্তা করে নতুন ওয়ে আউট কি সেটি ভাবার সময় এসেছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।